খলিফাদের বিচিত্র কার্যাবলী, শাসক বংশের উত্থান এবং পতনের জটিল রক্তাক্ত কাহিনী, ভণ্ড দাবিদারদের কিচ্ছা এবং সেনাপতি, উজির ও রাজনৈতিক নেতাদের উত্থান এবং পতনের বর্ণনা, এসবেই আরব ঐতিহাসিকদের মনোযোগ এবং দরদ নিঃশেষ হয়ে গেছে। সাম্রাজ্যের জনগণের সামাজিক ও আর্থিক জীবনের কোনো পর্যাপ্ত বিবরণ দেওয়ার অবকাশ তাদের ঘটে ওঠে নাই। তবে তাদের রচিত গ্রন্থে এখানে সেখানে দু চারটি ঘটনার উল্লেখ মেলে। সাহিত্যিক কিতাবে এবং আজকের পরিবর্তন বিমুখ মুসলিম প্রাচ্যের সাধারণ জীবনের ঘটনাবলী হতে সে যুগের জনগণের জীবনের একটি খসড়া ছবি আঁকা যেতে পারে। প্রাথমিক যুগের মুসলিম মহিলারা যেমন প্রচুর স্বাধীনতা ভোগ করত, নবম শতাব্দীর মহিলারাও তাই ভোগ করে। কিন্তু দশম শতাব্দীর শেষ ভাগে নারীর অবরোধ এবং নরনারীর মধ্যে পরিপূর্ণ বিভেদ ব্যবস্থা ব্যাপকভাবে প্রচলিত হয়। আব্বাসীয় জামানার প্রথম ভাগে আমরা দেখতে পাই সম্ভ্রান্ত ঘরের মহিলারা কেবল যে সাম্রাজ্য পরিচালনার ব্যাপারে দক্ষতা অর্জন এবং প্রভাব বিস্তার করেছে এমন নয়, আরব কুমারীরা লড়াইয়ে যাচ্ছে, সৈন্য পরিচালনা করছে, কবিতা লিখছে এবং পুরুষদের সঙ্গে সাহিত্য সাধনায় প্রতিযোগিতায় নেমেছে, অথবা তাদের হাস্যালাপ, তাদের সঙ্গীত প্রতিভায় বা কণ্ঠস্বরে মসজিদ মাহফিলকে উজ্জীবিত করে তুলেছে। অবনতির যুগে উপপত্নী সম্ভোগ অস্বাভাবিক রকমের বেড়ে ওঠে, যৌন পবিত্রতার বন্ধন শিথিল হয়ে পড়ে, বিলাস ব্যসন মাত্রা অতিক্রম করে। তখন নারীর আসন নিতান্তই নিম্নস্তরে নেমে যায়। আরব উপন্যাসে এই নারীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। এই পুস্তকে দেখানো হয়েছে যে নারী সমস্ত ধূর্ততা ও ষড়যন্ত্রের প্রতিমূর্তি, সমস্ত হীনভাব এবং হীনচিন্তার আকর। মুসলিম জগতে প্রায় সর্বত্রই বিবাহ একটি বড় কর্তব্য বলে বিবেচিত হয়ে আসছে। অবিবাহিত থাকাকে বিশেষভাবে নিন্দা করা হয়েছে এবং সন্তানকে, বিশেষ করে পুরুষ সন্তানকে আল্লাহর দান বলে মনে করা হয়েছে। স্ত্রীর প্রথম কর্তব্য ছিল স্বামীর সেবা, সন্তান পালন, এরপর যদি সময় থাকে তবে সে চরকা কাটবে এবং কাপড় বুনবে। এ যুগের কবিদের প্রণয় সংক্রান্ত ভাষা হতে মনে হয় প্রাথমিক যুগে নারী সৌন্দর্যের যে আদর্শ ছিল, এ যুগে তার বিশেষ পরিবর্তন ঘটেনি। নারীর দৈহিক উচ্চতা বৃক্ষলতার মধ্যে বাঁশের মতো হবে, তার মুখ হবে পূর্ণিমার চাঁদের মতো গোলাকার, তার চুল হবে রাতের চেয়ে অন্ধকার, তার গাল হবে সাদা এবং গোলাপি এবং তাতে থাকবে একটি তিল, তার চোখ হবে অত্যন্ত কালো এবং বন্য হরিণের মতো চোখের ডাগর, তার চোখের পাতা হবে ঘুমালো, তার মুখ হবে ছোট, তার দাঁত প্রবালের উপর বসানো মুক্তোর মতো হবে, তার বুক হবে ডালিমের মতো, তার নিতম্ব হবে চওড়া আর তার সরু আঙ্গুল লতিয়ে যাবে, আর সে আঙ্গুলের ডগা হবে মেহেদি রঙে রঞ্জিত। মহিলাদের ফ্যাশনসম্মত শিরস্ত্রাণ ছিল, মাথা চোখা টুপি, টুপি নিম্নভাগে একটি ছোট বৃত্ত ছিল। কেউ কেউ হীরা জহরতে এ বৃত্ত সাজিয়ে রাখত। নারীদের সজ্জিত হওয়ার অন্যান্য উপকরণের মধ্যে ছিল মল এবং বালা। পুরুষদের পোশাক এখন যা আছে তখনও মোটামুটি তাই ছিল। লেবানন এবং সিরিয়াতে প্রাচীনেরা এখনও সে পোশাক পরিধান করে থাকেন। সাধারণ শিরস্ত্রাণ ছিল কালো উঁচু চূড়াযুক্ত পশমের টুপি। পোশাকের মধ্যে ছিল পারস্য ফ্যাশনের ঢিলে পায়জামা, শার্ট, ফতুয়া, ছোট কুর্তা এবং জোব্বা। এই আরবি শব্দটিকে আমরা দশম শতাব্দীতেও স্পেনীয় ভাষার অভিধানে দেখতে পাই। স্পেনীয় ভাষার মারফত এই শব্দ রোমক ভাষার বাকি শাখাগুলির মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেখান হতে ইংরেজি, স্লাভনিক এবং জার্মান জাতীয় বিভিন্ন ভাষায় প্রবেশ করে। বাড়ির আসবাবপত্রের মধ্যে দিবান ক্রমে সবচেয়ে বড় আসন দখল করে বসে। দিবান মানে কামরার 3 পাশ বরাবর প্রসারিত সোফা। উমাইয়াদের আমলেই চেয়ারের মতো উঁচু আসনের প্রবর্তন করা হয়, কিন্তু মেঝের ওপর পাতা ছোট চারকোনা মাদুরের উপর বিছানো গদির চলটি রয়েই যায়। এই গদির উপর একজন আরামের সঙ্গে আসন করে বসতে পারত। মাদুরের ইংরেজি প্রতিশব্দ ম্যাট্রেস, কথাটি আরবি মাত্রাহ শব্দ হতে উদ্ভূত। হাতে বোনা গালিচায় মেঝে ঢাকা থাকত। পিতলের বড় গোলাকার খাঞ্জায় খানা সাজিয়ে তা দিবান কিংবা মেঝের গদির সামনে একটু ছোট নিচু টেবিলে রাখা হতো। ধনীদের বাড়িতে রূপার খাঞ্জা
এবং আবলুস কাঠ, মতি কিংবা কচ্ছপের খোলস খচিত কাঠের টেবিল ব্যবহার করা হতো। অমন টেবিলগুলো এখনও দামেস্কে তৈরি হয়ে থাকে। একদা যারা বিচ্ছু, গোবরের পোকা এবং বেজিকে অতি উপাদেয় খাদ্য মনে করত, ভাতকে বিবেচনা করত বিষাক্ত খাদ্য এবং রুটি পাতলা করে তার উপর লিখত, এই সময়টির মধ্যে তাদের খানার রুচি এত উন্নত হয়ে উঠেছিল যে সভ্য জগতের অতি উপাদেয় খাদ্য ছাড়া আর কিছু তাদের মুখে ভালো লাগতো না। তাদের খানার মধ্যে থাকত স্টু, মূল্যবান মিষ্টি, ইরানি খানার বিভিন্ন দফা। তাদের মুরগিকেই খাওয়ানো হতো জলপাই, দুধ এবং নারিকেল। গ্রীষ্মকালে বরফ দ্বারা ঘর ঠান্ডা রাখা হতো। পান করার জন্য পরিবেশন করা হতো মাদকতাহীন শরবত। পানিকে চিনির সাথে মিলিয়ে মিঠা, গোলাপ এবং কলা ইত্যাদি নির্যাস দিয়ে সুগন্ধ করে এই শরবত বানানো হতো। পঞ্চদশ শতাব্দীর আগে কফি প্রচলিত হয়নি এবং আমেরিকা অধিকারের আগে তামাকের ব্যবহার অজানা ছিল। নবম অথবা দশম শতাব্দীর একজন গ্রন্থাকার তার লিখিত একটি বইয়ে সে আমলের ভদ্রলোকদের মেজাজ, আচার ব্যবহার এবং সংস্কৃতিবোধ সম্বন্ধে বর্ণনা দিয়ে গেছেন। তিনি লিখেছেন, ভদ্রলোকদের ব্যবহার মোলায়েম, আচার মার্জিত। সে হালকা তামাশা হতে বিরত থাকে, সৎলোকের সঙ্গ করে, একান্ত সত্যনিষ্ঠ, প্রতিজ্ঞা পালনে উদ্গ্রীব, অন্যের গোপন সত্য রক্ষা করে, অমলিন তালিহীন কাপড় পরে, খানার টেবিলে বসে ছোট ছোট লোকমা মুখে দেয়, কথা অল্প বলে, উচ্চস্বরে হাসে কম, তার খানা ধীরে চিবিয়ে খায়, আঙুল চাটে না, পেঁয়াজ রসুন খাওয়া পরহেজ করে, মুখ ধোয়ার কামরায়, গোসলখানায়, প্রকাশ্য সভায় এবং রাস্তাঘাটে খিলাল বন্ধ রাখে। উদ্ধৃতি সমাপ্ত। প্রাইভেট এবং প্রকাশ্য উভয় অবস্থাতেই অনেক সময় মদ খাওয়া হতো। আফগানি ও আরব উপন্যাসের মতো কিতাবে আমরা প্রমোদ উৎসবের যে অসংখ্য কাহিনী দেখতে পাই এবং মদের প্রশংসায় যে অগণ্য কবিতা এবং গান আছে, তাতে মনে হয় মদ খাওয়া ইসলামে নিষিদ্ধ থাকা সত্ত্বেও কার্যত সে নিষেধ বড় একটা কেউ মেনে চলত না। এমনকি খলিফা, উজির, শাহজাদা এবং বিচারক কাজীরাও ধর্মীয় আদেশের দিকে ভ্রুক্ষেপ করত না। খেজুরের হাতে তৈরি খমর সে সময় প্রিয় পানীয় ছিল। প্রমোদ উৎসবে কখনো কখনো মদের মহিমা কীর্তনমূলক গান হতো। এইসব মদের মজলিসে মেহমান এবং মেজবান মেশক অথবা গোলাপ পানিতে তাদের দাড়ি সুগন্ধ করত এবং উজ্জ্বল রঙের খাস পোশাক পরত। সুগন্ধ কাঠ পুড়িয়ে কামরাকে সৌরভময় করা হতো। অনেক কাহিনী থেকে প্রমাণিত হয় যে এইসব মজলিসের গায়িকারা প্রধানত ছিল হয় বাদী, না হয় ভ্রষ্ট চরিত্রের নারী। যুগের তরুণদের নৈতিক চরিত্রের পক্ষে এরা ছিল মারাত্মক ভয়ের কারণ। জনসাধারণ খ্রিস্টানদের মঠ অথবা ইহুদিদের পরিচালিত মদখানায় গিয়ে মদ খেতে পারত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এ কথা মুসলিম জগতের সবাই জানে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরবে কোনো গোসলখানা ছিল বলে আমরা শুনিনি। তিনি নিজেও নাকি গোসলখানার প্রসন্ন ছিলেন না এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকে কাপড় পরে কেবল গোসলের জন্যই গোসলখানায় যেতে পারে। আমরা যে সময়ের কথা বলছি তখন সরকারি গোসলখানা জনপ্রিয় হয়ে উঠেছে। কেবল উৎসব উপলক্ষে কিংবা স্বাস্থ্য লাভের উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয়, আমোদ প্রমোদ এবং বিলাসের স্থান হিসেবেও সেটি পরিচিত ছিল। বিশেষ রিজার্ভ করা দিনে মেয়েরাও সরকারি গোসলখানায় যেতে পারত। দশম শতাব্দীর আরম্ভে বাগদাদে ২৭,০০০ সরকারি গোসলখানা ছিল। অন্য সময় নাকি গোসলখানার সংখ্যা ৬০,০০০-এ পৌঁছেছিল। অবশ্য আরবদের বর্ণিত বেশিরভাগ সংখ্যাতেই যেমন অতিরঞ্জন থাকে, এই সংখ্যাতেও তেমনি অতিরঞ্জন আছে। ১৩২৭ সালে একজন মুর ভ্রমণকারী বাগদাদে আসেন এবং তিনি দেখতে পান যে শহরের পশ্চিম অংশের ১৩টি বাড়ির প্রত্যেক বাড়িতে ২ হতে ৩টি ব্যাপকভাবে সজ্জিত গোসলখানা আছে এবং প্রত্যেক গোসলখানায় গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে। এখনকার মতো কখনো গোসলখানায় কয়েকটি কামরা তখনও থাকত। কামরাগুলির মেঝে মোজাইক করা এবং ভেতরের দিকের দেয়ালে মার্বেল বসানো থাকত। মাঝখানের একটি বড় কামরার চারপাশে এই কামরাগুলির স্থান ছিল। এই মাঝখানের কামরাটির উপরে একটি গম্বুজে উজ্জ্বল গোলাকার ছিদ্র থাকত, যাতে ওই পথে আলো আসতে পারে।
পানি গরম করে সেই পানির বাষ্পে এই ঘরকে গরম করা হতো। উক্ত বাইরের কামরাগুলি নাস্তা, বিশ্রাম এবং পান উপভোগের জন্য ব্যবহার করা হতো। ইতিহাসে বরাবরই দেখা গেছে যে চারুশিল্পের মতো খেলাধুলাও ইন্দো ইউরোপীয় সভ্যতারই প্রকৃতগত লক্ষণ, সেমিটিক সভ্যতার নয়। খেলাধুলায় কেবল খেলাধুলার জন্যই মেহনত করতে হয়। কবিত্বপ্রবণ আরব সন্তানদের চোখে এটি একটি অযৌক্তিক কাণ্ড। বিশেষত নিতান্ত সঙ্গত কারণেই সে দিনের চরম গরমকে এড়িয়ে চলতে চাইত। বাইরের খেলাধুলার মধ্যে দেখতে পাই তীরন্দাজি, পোলো, বল, হকি, তলোয়ারবাজি, বর্ষা নিক্ষেপ, ঘোড়দৌড় এবং সর্বোপরি শিকারের ক্ষমতা। কেউ ভবিষ্যতে খলিফার প্রমোদসঙ্গী হতে চাইলে অন্যান্য গুণের মধ্যে তাকে দক্ষতা অর্জন করতে হতো তীরন্দাজি, শিকার, বল এবং দাবা খেলায়। এসবের মধ্যে সঙ্গী তার রাজকীয় মনিবের সমকক্ষ হলেও তার বিরাগভাজন হওয়ার আশঙ্কা ছিল না। খলিফাদের মধ্যে বিশেষ করে পোলোর ভক্ত ছিলেন খলিফা আল মুতাসিম। একদা তার তুর্ক সেনাপতি তার বিপক্ষে খেলতে অস্বীকার করেন। বলেন, উদ্ধৃতি, এখন কি আমি খেলার ব্যাপারেও আমিরুল মুমিনিনের বিপক্ষতা করতে চাই না। তার মতো ভালো খেলোয়াড় এই দেশে নেই। উদ্ধৃতি সম্পন্ন। একরকম বল খেলার কৌতূহল উদ্দীপক উল্লেখ পাওয়া যায়। এই খেলায় একখণ্ড কাঠ ব্যবহার করা হতো। খেলার বর্ণনা শুনে মনে হয় টেনিসের শৈশব অবস্থার কথা। সাধারণত মনে করা হয় যে টেনিস শব্দটা ফরাসি ক্রিয়া টেনেস মানে খবরদার হতে উৎপন্ন, কিন্তু আসল শব্দটা বোধহয় টিন্নিস হতে এসেছে। মোহনায় অবস্থিত একটি মিশরীয় শহরের আরবি নাম ছিল টিন্নিস। মধ্যযুগে এই শহর পট্টবস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। এই পট্টবস্ত্রে টেনিস বল তৈরি হয়ে থাকবে। সাধারণ শিকার, রাজ পাখি দিয়ে শিকার এবং ফাঁদ ব্যবহার সম্বন্ধে প্রাথমিক যুগের আরবিতে যত বই আছে তার সংখ্যা দেখে মনে হয় এসব ব্যাপারে সবাই খুবই আনন্দ পেত। বাজ পাখি দিয়ে শিকার করার প্রথা পারস্য হতে আরবে আসে। এই শিকার সম্বন্ধে আরবিতে যে শব্দগুলি আছে সেই শব্দগুলি থেকেই এটি প্রমাণিত হয়। খলিফাদের যুগের শেষ ভাগে এবং ক্রুসেডের যুগে বাজ দিয়ে শিকার অতি প্রিয় হয়ে ওঠে। আরব উপন্যাসে যেমন বর্ণনা পাওয়া যায়, মোটামুটি সেই নিয়মেই আজও পারস্য, ইরাক এবং সিরিয়ায় বাজ পাখি দিয়ে শিকার করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে শিকার ধরার পরই মুসলমান তাকে জবেহ করে, নইলে তার গোশত হালাল হয় না। সামাজিক অনুষ্ঠানে যোগদাতাদের মধ্যে সবচেয়ে উঁচু স্থান ছিল খলিফা এবং তার পরিবারস্থ লোকের, তারপর সরকারি আমলা, তারপর উপরোক্তদের ভক্ত এবং অনুগৃহীতদের দলের, এবং শেষোক্ত পর্যায়ে পড়ত সৈন্য, দেহরক্ষী, ঘনিষ্ঠ বন্ধু, প্রমোদসঙ্গী এবং চাকর বাকর। চাকরেরা প্রায় সবাই ছিল অমুসলমানদের মধ্যে হতে সংগৃহীত গোলাম। এদের কেউ ছিল জোর করে ধরে আনা লোক, কেউ যুদ্ধবন্দী, কেউ বাজারে খরিদ। এদের কতক ছিল নিগ্র, বাকিদের মধ্যে বেশিরভাগ ছিল তুর্ক, কিছু সংখ্যক ছিল শ্বেতাঙ্গ গোলামরা যাতে প্রায় ছিল গ্রিক, স্লাভ, আর্মেনীয় এবং বারবার। কতজন ছিলেন খোজা, এরা নিযুক্ত হতো হেরেমের কাজে। আবার কতজন ছিলেন গিলমান, এদেরকেও খোঁজা হতে হতো। তবে গিলমানরা মনিবের বিশেষ অনুগ্রহভাজন ছিল। তারা দামি সুন্দর পোশাক পরত এবং অনেক সময় মেয়েদের মতো আতর এবং গোলাপ মাখত। আর রশিদের জামানার বইপত্রে আমরা গিলমানদের কথা পাই। কবিরা তাদের এই অস্বাভাবিক আকর্ষণকে তাদের রচনায় বর্ণনা করতে তাদের কাব্যে লিখেছেন, এই শ্বশ্রুহীন বালকদের কাছে প্রেমপত্র লিখতে লজ্জাবোধ করো না। কুমারী দাসীদের গায়িকা, নর্তকী বা রক্ষিতা হিসেবে ব্যবহার করা হতো। এদের কেউ কেউ তাদের খলিফা মনিবের উপর বেশ প্রভাব বিস্তার করে বসত। এমন একজন ছিল তিলওয়ালা সুন্দরী। আর রশিদ তাকে ৭০,০০০ দেরহামে খরিদ করেন এবং পরে এক ঈর্ষান্ধ মুহূর্তে তার এক চাকরকে দান করে দেন। আর রশিদ আরেকটি নর্তকী বালিকার প্রতি আসক্ত হয়ে পড়েন। সে নর্তকীর কবল হতে উদ্ধারের জন্য বেগম জোবায়দা তাকে 10টি কুমারী উপহার দেন। এদের দুজন পরে খলিফার মা হয়। আরব উপন্যাসে তাওয়াদ্দুদ নমনি এক সুন্দরী এবং প্রভাবশালিনী বাঁদির কাহিনী আছে। হারুন রশিদ
তাকে 1,00,000 দিনারে খরিদ করতে চেয়েছিলেন, কারণ খলিফার মহামহোপাধ্যায় পণ্ডিতের সে চিকিৎসা, আইন, গ্রহবিজ্ঞান, দর্শন, সঙ্গীত, গণিত, অলঙ্কার, ব্যাকরণ, কবিতা, ইতিহাস ও কুরআন প্রভৃতি সর্বশাস্ত্রে প্রতিযোগিতায় সে সবাইকে পরাজিত করে। বাদীদের কারো কারো সাংস্কৃতিক স্তর কত উঁচু ছিল এই কাহিনী থেকে সেটি অনুমান করা চলে। আল আমিনের অন্যতম অবদান ছিল একটি ছুকরি বাহিনী গঠন। এ বাহিনীর ছুকরিরা বাবরির মতো করে চুল রাখত, বালকদের মতো করে পোশাক পরত এবং রেশমি পাগড়ি মাথায় দিত। উঁচু নিচু উভয় সমাজে অল্পকালের মধ্যে এই প্রথা চালু হয়ে যায়। একজন চাক্ষুষ সাক্ষী বলেন যে তিনি একদিন আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখেন যে আল মামুনের সামনে 20 জন গ্রিক কুমারী সুসজ্জিত অবস্থায় এবং হাতে জলপায়ের শাখা এবং খেজুর পাতা নিয়ে নাচছে। 3000 দিনার নর্তকীদের মধ্যে বিতরণ করে সেই উৎসব সমাপ্ত করা হয়। রিপোর্টে পাওয়া যায় খলিফা আল মুতাওয়াক্কিলের 4000 উপপত্নী ছিল এবং আমাদের বিশ্বাস করতে বলা হয় যে এদের সবার সঙ্গেই তার সাক্ষাৎ হতো। খলিফা বা উজিরকে গভর্নর এবং সেনাপতিদের পক্ষ হতে নাজরানা পাঠানোর রীতি ছিল এবং সে নাজরানার মধ্যে প্রজাদের মধ্যে হতে সংগৃহীত বালিকা থাকত। এই রীতির ব্যতিক্রম হলে তাকে রাজদ্রোহ বলে গণ্য করা হয়। সে সময় জনসাধারণ 2টি শ্রেণীতে বিভক্ত ছিল, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীর লোকেরা অভিজাতদের কাছাকাছি স্থান দখল করত। এদের মধ্যে দেখতে পাই সাহিত্যিক, বিদ্বান সমাজ, শিল্পী, সওদাগর, কারিগর এবং পেশাদার শ্রেণী। জাতির অধিকাংশ ছিল নিম্ন শ্রেণীর লোক, আর এদের মধ্যে ছিল কৃষক, পশুপালক, দেশের আদত বা নেটিভ লোক, এবং এরা জিম্মির অধিকার ভোগ করত। সাম্রাজ্যের বিপুল বিস্তার এবং সভ্যতার উন্নত স্তর, এই উভয় কারণে ব্যাপক আন্তর্জাতিক ব্যবসায়ের প্রয়োজন হয়ে পড়ে। প্রাথমিক যুগে খ্রিস্টান, ইহুদি এবং জরস্ট্রিয়ান সওদাগরি কাজ করত, কিন্তু পরবর্তী যুগে আরব এবং অন্যান্য মুসলমানেরা অনেকাংশে তাদের স্থান দখল করে, কারণ এরা কৃষিকাজকে ঘৃণা করলেও ব্যবসা বাণিজ্যকে ঘৃণা করত না। বাগদাদ, বসরা, সিরাজক, কায়রো এবং আলেকজান্ডারিয়ার মতো বন্দর স্থল ও জল বাণিজ্যের কর্মব্যস্ত কেন্দ্র হয়ে ওঠে। পূর্ব দিকে মুসলিম সওদাগরেরা চীন পর্যন্ত গিয়ে হাজির হতো। চীনের সঙ্গে রেশমের ব্যবসা চলত। পাশ্চাত্য জগতের প্রতি চীনদের বহু অমূল্য অবদানের মধ্যে এইটি ছিল সর্বপ্রথম। এই রেশমের কারবার চলত সমরকান্দ এবং চীনা তুর্কিস্তানের ভেতর দিয়ে। এই পথকে বলা হতো রেশমের পথ বা সিল্ক রোড। অথচ আজকের সভ্য মানুষ পৃথিবীর মধ্যে এই অঞ্চলকেই সবচেয়ে কম পরিভ্রমণ করে থাকে। সওদাগরি মাল একের পর এক এমনি করে বহু দলে পরিবহন করত। সাধারণত একই কাফেলাকে সমস্ত পথ চলতে হতো না। সামুদ্রিক বাণিজ্য ইসলামকে দূর দূরান্তরের দ্বীপসমূহে নিয়ে যায়। এদেরই কতগুলি দ্বীপে 1949 সালে ইন্দোনেশিয়া রিপাবলিক হিসেবে গঠন করে। পশ্চিম দিকে মুসলিম সওদাগরেরা মরক্কো ও স্পেনে গিয়ে পৌঁছায়। 1000 বছর আগে একজন আরব খলিফা হারুনুর রশিদ সুয়েজ যোজকের ভেতর দিয়ে একটি খাল কাটার পরিকল্পনা করেন, কিন্তু ভূমধ্য সাগরের আরবদের বাণিজ্য বিশেষ প্রসার লাভ করতে পারেনি। কৃষ্ণ সাগরও বাণিজ্যের জন্য খুব একটা নিরাপদ ছিল না। যদিও 10ম শতাব্দীতে উত্তরের ভলগা অঞ্চলের লোকজনের সঙ্গে স্থলপথে দুস্তর মতো ব্যবসা বাণিজ্য চলত, কিন্তু কাস্পিয়ান সমুদ্র ছিল পারস্য দেশীয় বহু বাণিজ্য কেন্দ্রের সন্নিকটে এবং বুখারা, সমরকন্দের মতো সমৃদ্ধশালী শহরগুলো খুব একটা দূরে ছিল না। কাজেই এই সমুদ্রই ছিল এই যুগের মুসলিম বাণিজ্যের বিরাট আদান প্রদানের কেন্দ্র। মুসলিম সওদাগরেরা সঙ্গে নিয়ে যেত খেজুর, চিনি, কার্পাস ও পশম বস্ত্র। তাদের সঙ্গে আরও থাকত ইস্পাতের যন্ত্রপাতি এবং কাঁচের তৈরি জিনিস। আর তারা সুদূর এশিয়া হতে অন্যান্য জিনিসের মধ্যে আমদানি করত মশলা, কর্পূর এবং রেশম। আর আফ্রিকা হতে তারা আনত হাতির দাঁত, আবলুস এবং নিগ্রো গোলামবাদী। সে জামানার রথচাইল্ড ও রকফেলাররা কি অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিল তার খানিকটা আঁচ পাওয়া যাবে বাগদাদের জহরি ইবনুল জাসসাসের ঘটনা হতে। ইবনুল জাসসাসের সম্পত্তি হতে খলিফা 1,60,00,000 দিনার বাজেয়াপ্ত করেন।
তারপরেও তিনি জাওয়াহেরাতের সওদাগর মণ্ডলীর মধ্যে প্রথম স্থান অধিকার করে থাকেন। বসরার কয়েকজন সওদাগর পৃথিবীর বিভিন্ন দেশে সওদাগরি জাহাজ পাঠাতেন। এদের প্রত্যেকের বার্ষিক আয় ছিল 10 লক্ষ দিরহামের বেশি। বসরা এবং বাগদাদের একজন নিরক্ষর জাতা কলওয়ালা দৈনিক 100 দিনার গরিবকে ভিক্ষা দিতে পারত। সিরাফনগরে একজন সওদাগরের বাড়ি করতে গড়ে খরচ হতো 10,000 দিনারের ওপরে। কেউ কেউ 30,000 দিনারও খরচ করত এবং অনেক জাহাজি সওদাগরের প্রত্যেকেই 40 লক্ষ দিনারের মালিক ছিল। এক দিনারের দাম ছিল এখনকার প্রায় $2.40। সাম্রাজ্যের ভিতরে শিল্প ও কৃষির উপর নির্ভর না করে কোনো বাণিজ্য ক্রিয়াকলাপই এত ব্যাপকতা লাভ করতে পারত না। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে হস্তশিল্প প্রচুর উন্নতি লাভ করে। পশ্চিম এশিয়ায় এ শিল্প মারফত প্রধানত উৎপন্ন হতো কম্বল, কারুকার্য খচিত বস্ত্র, রেশম, সুতি এবং পশমি কাপড়, সাটিন, কিংখাব, সোফা, গদির ঢাকনা, ঘরের আসবাবপত্র এবং বাবুর্চিখানার বাসনপত্র। পারস্য ইরাকে বহু তাঁত ছিল এবং সে তাঁতে বোনা গালিচা ও কাপড় অত্যন্ত উঁচু মান রক্ষা করে চলত। তাদের স্বতন্ত্র মার্কা ছিল। এক খলিফার মা ফরমাইশ দিয়ে 13 কোটি দিরহাম খরচে একটি কম্বল তৈরি করান। এই কম্বলের গায়ে সব রকম পাখির সোনায় তৈরি ছবি ছিল এবং রুবি এবং অন্যান্য বহুমূল্য পাথর দিয়ে সে পাখিগুলির চোখ বসানো হয়। আত্তাব নামক একজন উমাইয়া শাহজাদা বাগদাদের এক মহল্লায় বাস করতেন। তার নাম অনুসারে উক্ত মহল্লার নাম হয় আত্তাব। দ্বাদশ শতাব্দীতে প্রথম এইখানে একরকম ডোরাদার কাপড় তৈরি হয় এবং এই কাপড়ের নাম দেওয়া হয় আত্তাবি। স্পেনের আরবরা এই কাপড়ের অনুকরণে কাপড় তৈরি করে এবং তাবি নামে সে কাপড় ফ্রান্স, ইটালি এবং ইউরোপের অন্যান্য স্থানে জনপ্রিয় হয়ে ওঠে। শব্দটি আজও টেব্রি শব্দের মধ্যে বেঁচে আছে। টেব্রি মানে ডোরাদার বিড়াল। কুফায় রেশম ও রেশমে তৈরি মাথার রুমাল তৈরি করা হতো। এখনও কুফিয়া নামের এই রুমালটি ব্যবহৃত হয়ে থাকে। দামেস্ক শহরে একরকম ফুলদার কাপড় তৈরি হতো। এই কাপড় দামাক্স নামে পরিচিত। সুশিয়ানার কয়েকটি কারখানা এই দামাক্স কাপড়ে সোনার নকশা তোলার জন্য বিখ্যাত ছিল। এখানকার তৈরি পর্দা, উট এবং ছাগলের পশমের কাপড় এবং রেশমি জামা বিশেষ খ্যাতি অর্জন করে। সিরাজনগরে তৈরি হতো ডোরাদার পশমি জামা, সূক্ষ্ম রেশমি বস্ত্র এবং কিংখাব। মধ্যযুগের ইউরোপীয় মহিলারা তাদের দোকান হতে টাফেটা নামে পারস্যের রেশমি কাপড় তাফতা খরিদ করতেন। সিডান, টায়ার এবং লেবানন ও সিরিয়ার অন্যান্য শহরে তৈরি কাঁচ নিতান্তই স্বচ্ছ এবং পাতলা বলে বিখ্যাত ছিল। উল্লেখ্য, পৃথিবীতে মিশরই সর্বপ্রথম কাঁচ শিল্পের প্রবর্তন করে। তারপরে প্রাচীন ফিনিশীয়রা এই শিল্পে হাত দেয়। সিডান, টায়ার প্রভৃতি স্থানের কাঁচ শিল্পের মূল ছিল এই ফিনিশীয় শিল্প। ক্রুসেডের ফলে সিরীয় কাচের অনুকরণে ইউরোপের গির্জায় গির্জায় রঙিন কাচের ব্যবহার শুরু হয়। ব্যবহারের সুবিধা এবং বিলাসদ্রব্য হিসেবে বাজারে সিরিয়ার কারুকার্য খচিত কাঁচ এবং ধাতুর বাসনপত্রের যথেষ্ট চাহিদা ছিল। লেখার জন্য কাগজ উৎপাদন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে চীন হতে সমরখন্দে প্রথম কাগজের আমদানি হয়। সমরখন্দের কাগজকে অতুলনীয় বিবেচনা করা হতো। আমরা আগে দেখেছি যে মুসলমানেরা 704 সালে সমরখন্দ জয় করে। অষ্টম শতাব্দীর শেষ হওয়ার আগেই বাগদাদে কাগজের প্রথম কলটি স্থাপিত হয়। ক্রমে ক্রমে আরও অনেক কল জন্মলাভ করে। 900 সালে বা তার আগেই মিশরে, 1100 সালের কাছাকাছি মরক্কোতে এবং 1150 সালের দিকে স্পেনে কাগজের কল দেখা দেয় এবং সাদা ও রঙিন নানা রকম কাগজ উৎপন্ন হতে থাকে। মুসলিম স্পেন ও ইটালি হতে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে কাগজ শিল্প খ্রিস্টান ইউরোপে চলে যায়। সেখানে 1450 থেকে 55 সালে ছাপার কল আবিষ্কার হওয়ার ফলে ইউরোপ আমেরিকায় আজ আমরা বহু বিস্তৃত শিক্ষা ব্যবস্থা দেখতে পাই। আব্বাসীয় বংশের আগের দিকের খলিফারা কৃষির উন্নতির জন্য বিশেষ যত্নবান হন। তার প্রথম কারণ, তাদের রাজধানী অবস্থিত ছিল অত্যন্ত উর্বর পলিমাটি অঞ্চলে। দ্বিতীয় কারণ, তারা বুঝেছিলেন যে রাজ্যের আয়ের বড় উৎসই হল কৃষিকাজ।
আর তৃতীয় কারণ, চাষের কাজ প্রায় সম্পূর্ণ রকমে দেশের আদিম বাসিন্দাদের হাতে ছিল এবং নতুন শাসকদের আমলে তাদের অবস্থার খানিকটা উন্নতি হয়েছিল। পরিত্যক্ত জমি এবং বিধ্বস্ত গ্রাম সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। ক্রমে ক্রমে সেগুলি আবাদ এবং পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়। কেন্দ্রীয় সরকার টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকার নিম্ন অঞ্চল ও কথিত ইডেন উদ্যান অঞ্চলে বিশেষ মনোযোগ দেন। এক মিশর ছাড়া সমগ্র সাম্রাজ্যের মধ্যে ওই উপত্যকার মতো উর্বর স্থান আর কোথাও ছিল না। ইউফ্রেটিস নদী হতে নির্গত খাল দিয়ে এই অঞ্চলে যেন একটি সত্যিকার জাল বোনা হয়েছিল। আরব ভৌগোলিকেরা মাঝে মাঝেই খলিফাদের নদী কাটা বা নদীর মুখ খুলে দেওয়ার কথা উল্লেখ করেছেন। আসল কথা এই যে, ব্যাবিলনীয় যুগ হতে যেসব খাল ছিল তারা প্রধানত সেগুলিই পুনরায় কাটেন অথবা সেগুলির মুখ খুলে দেন। ইরাক এবং মিশর উভয় দেশেই খাল সম্পর্কিত কাজ ছিল, প্রধানত প্রাচীন পানিসেচ ব্যবস্থাকে কায়েম রাখা। এমনকি মহাযুদ্ধের আগে যখন তুর্ক সরকার স্যার উইলিয়াম উইক্সকে ইরানের সেচ সমস্যার অনুসন্ধান করতে নিযুক্ত করেন, তখন তিনি তার রিপোর্টে এই কথার ওপরেই জোর দেন যে নতুন খাল কাটার চেয়ে পুরাতন খালগুলিকে চালু করাই এখনকার প্রধান কাজ। তবে এ কথা মনে রাখতে হবে যে আব্বাসীয় জামানা হতে আজ পর্যন্ত সময়ের মধ্যে এই বিরাট পলিময় প্রান্তরের চেহারা অনেকখানি বদলে গেছে এবং টাইগ্রিস ইউফ্রেটিস উভয় নদী তাদের আসল প্রবাহ পথ হতে বহু দূরে সরে গেছে। আম, টমেটো, গোলালু এবং এই জাতীয় লতা অল্পকাল আগে আমেরিকা এবং সুদূর ইউরোপীয় উপনিবেশ হতে পশ্চিম এশিয়ায় আমদানি হয়েছিল। এগুলি ছাড়া পশ্চিম এশিয়ায় আজকাল যেসব ফল এবং সবজির আবাদ হয় তার প্রায় সবই সেকালে বর্তমান ছিল। কমলালেবুর আদি জন্মস্থান ছিল উত্তর পাক ভারত এবং মালয়। এখান হতে ফল পশ্চিম এশিয়া, ভূমধ্য সাগরের উপকূলস্থ দেশ এবং অবশেষে আরবদের মারফত স্পেন দেশ হতে বাকি ইউরোপে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ক্রুসেডীয় যোদ্ধারা এখান থেকে আখ এবং চিনিকে ইউরোপে নিয়ে যায়। চিনির আদি জন্মস্থান হয়তো ছিল বাংলাদেশ। সেই মিষ্টি দ্রব্যটি এমনিভাবে ধীরে ধীরে পশ্চিমের পানে যাত্রা করে। আজ সভ্য মানুষের খাদ্যের অন্যতম উপকরণ হিসেবে চিনি কি অপরিহার্যই না হয়ে পড়েছে। বিশেষ দ্রষ্টব্য, 1932 সালে লিখিত ফিলিপ কে হিট্রির দ্য হিস্ট্রি অফ আরবস এই বইটিতে বাংলাদেশ বলতে ইক্ষু সমৃদ্ধ পূর্ববঙ্গকে বোঝানো হয়েছে। সে সময় সাম্রাজ্যের বেশিরভাগ লোকেরই পেশা ছিল কৃষিকাজ। কৃষকেরাই রাজস্বের প্রধান উৎস ছিল। এরা দেশের আদিম বাসিন্দা ছিলেন। এদের সাথে বিজয়ীদের ধর্মীয় স্বাধীনতার চুক্তি ছিল এবং এই সূত্রে এরা ছিল জিন্নি। আরবেরা চাষের কাজকে তাদের মর্যাদা হানিকর বলে মনে করত। জিন্নিরা প্রথমে ছিল কেবল কেতাবি জাতি, খ্রিস্টান, ইহুদি এবং সেবিয়ান। ক্রমে আরও কয়েকটি সম্প্রদায় এদের অন্তর্ভুক্ত হয়। পল্লীতে এবং তাদের গোলাবাড়িতে জিন্মিরা তাদের প্রাচীন সংস্কৃতি আঁকড়ে ধরে থাকত এবং তাদের নিজ ভাষা রক্ষা করে চলত। মোটের উপর চুক্তি ভালোভাবেই রক্ষিত হতো, যদিও কোনো কোনো সময় ধর্মীয় নির্যাতনও ঘটত। শহরে খ্রিস্টান এবং ইহুদিরা গুরুত্বপূর্ণ রাজস্ব সংক্রান্ত পদে এবং কেরানি পদে অধিষ্ঠিত ছিল। এতে অবশ্য মুসলিম বাসিন্দাদের মনে হিংসার উদয় হতো এবং এই সম্বন্ধে কোনো কোনো সময় নতুন আইন হতো, কিন্তু এইসব বিভেদমূলক আইন প্রায়শই কাগজেই থাকত, কার্যত এদের প্রয়োগ হতো না। উমাইয়া খলিফা দ্বিতীয় ওমর খ্রিস্টান এবং ইহুদিগণকে আলাদা পোশাক পরার হুকুম দেন এবং সরকারি পদ তাদের জন্য নিষিদ্ধ করেন। হারুন রশিদ বোধহয় প্রথম কতগুলি পুরনো আইন পুনঃপ্রবর্তন করেন। খলিফা আল মুতাওয়াক্কিল 850 এবং 854 সালে আইন করেন যে খ্রিস্টান ও ইহুদিগণকে তাদের বাড়ির সঙ্গে শয়তানের কাষ্ঠমূর্তি লাগিয়ে রাখতে হবে, তাদের কবর উচ্চতায় মাটির সমান স্তরে রাখতে হবে, তাদের বহির্জামার রং হলুদ হতে হবে, তাদের গোলামের জামায় 2টি হলুদ রঙের তালি থাকতে হবে, একটি পেছনে অন্যটি সামনে। তারা কেবল গাধা এবং খচ্চরের পিঠে চড়বে। এই বিভেদমূলক পোশাকের জন্য জিন্নিদের একটি নাম দেওয়া হয়, চক্করওয়ালা। জিন্নিদের আরেকটি বিশেষ অসুবিধা ছিল এই যে
তৎকালীন মুসলিম আইনজ্ঞরা একটি রায় দেন যে কোনো মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টান বা ইহুদিদের সাক্ষ্য গৃহীত হবে না, কারণ কুরআনের মতে খ্রিস্টান আর ইহুদিরা তাদের ধর্মপুস্তককে বিকৃত করেছে, কাজেই তাদের আর বিশ্বাস করা যায় না। কিন্তু এসব বাধা সত্ত্বেও খলিফার অধীনে খ্রিস্টানরা যথেষ্ট পরিমাণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে। নবম শতাব্দীর শেষার্ধে আমরা খ্রিস্টান উজিরের কথাও শুনতে পাই। এইসব খ্রিস্টান উচ্চ আমলারা তাদের যথাযোগ্য সম্মান লাভ করত। খলিফার অধীনে খ্রিস্টান ধর্মের প্রাণশক্তি যথেষ্ট প্রবল ছিল এবং এরই ফলে সুদূর পাক ভারত এবং চীন পর্যন্ত তারা মিশনারি পাঠিয়েছে। কুরআনে ইহুদিদের সম্বন্ধে কয়েক স্থানে কঠোর মন্তব্য থাকা সত্ত্বেও তাদের দিনগুলি খ্রিস্টানদের চেয়ে ভালোভাবে গিয়েছে। আমরা কাগজপত্রে দেখি কয়েকজন খলিফার অধীনে ইহুদিরা দায়িত্বপূর্ণ সরকারের পদ দখল করেছিল। খাস বাগদাদের বুকে ইহুদিদের একটি সমৃদ্ধশালী উপনিবেশ ছিল এবং রাজধানীর পতনের আগ পর্যন্ত সেই উপনিবেশ ভালোভাবেই চলছিল। বেঞ্জামিন নামক টুডেলার একজন ইহুদি ধর্মযাজক 1170 সালে এই ইহুদি উপনিবেশ পরিদর্শন করেন। তিনি সেখানে 10টি ধর্মশিক্ষালয় এবং 23টি ধর্মমন্দিরকে দেখতে পান। প্রধান ধর্মমন্দিরটি বিচিত্র মার্বেল পাথর এবং সোনায় রূপায় বিশেষভাবে সজ্জিত ছিল। বেঞ্জামিন পরম গর্বের সঙ্গে বর্ণনা করেন যে প্রধান ধর্মযাজক স্বয়ং দাউদ পয়গম্বরের বংশধর বলে সকলে তাকে অগাধ শ্রদ্ধার চোখে দেখে এবং ইহুদিরা সকলেই বাগদাদের খলিফার পরম অনুগত। প্রধান ধর্মযাজক একদা খলিফার সঙ্গে দেখা করতে রাস্তায় বের হন। তার গায়ে ছিল ফুলদার রেশমি পোশাক, তার মাথায় ছিল মণি মাণিক্য খচিত সাদা পাগড়ি এবং তার সঙ্গে ছিল একদল অশ্বারোহী দেহরক্ষী। তার আগে আগে এক নকিব হেঁকে চলছিল, রাস্তা করো, আমাদের প্রভু দাউদ পুত্রের জন্য রাস্তা করো, পথ করো। খলিফার রাজ্যের মানুষের এবং তাদের পরস্পর সম্বন্ধের দৃশ্য ছিল এটাই। আমরা এখন আরব বিজয়ের তৃতীয় মঞ্চে চলে এসেছি। প্রথম মঞ্চ ছিল সামরিক এবং রাজনৈতিক, আরব সমর বাহিনীর অভিযান। দ্বিতীয় মঞ্চ ছিল ধর্মীয়, প্রথম শতাব্দীতে ছিল এর আরম্ভ। এই যুগে সাম্রাজ্যের বেশিরভাগ লোকই ইসলাম গ্রহণ করে। আর তৃতীয় মঞ্চ ছিল ভাষাগত। বিজিত জাতিদের নিজস্ব ভাষার উপর আরবি ভাষার জয়লাভ। এইখানে বিজয়রাজ চলে সবচেয়ে ধীর গতিতে এবং বিজিত জাতিরা এই মঞ্চেই সবচেয়ে কঠিন বাধা দেয়। মনে হয় মানুষ বরং তাদের রাজনৈতিক এমনকি ধর্মীয় আনুগত্য বিসর্জন করতে রাজি থাকে, তথাপি ভাষার আনুগত্য ত্যাগ করতে তারা রাজি নয়। মাতৃভাষা হিসেবে আরবি ভাষার জয়লাভের আগে জ্ঞান বিজ্ঞানের ভাষা হিসেবে তার জয়লাভ ঘটে। আগের অধ্যায়গুলিতে আমরা দেখেছি কিরূপে গ্রিক সংস্কৃতি এবং পারস্য ও পাক ভারতেতে নব চিন্তার ধারা এসে 800 সালের দিকে বাগদাদে একটি নতুন সংস্কৃতির জন্ম এবং বিকাশের সূচনা করে। এখন আরবি ভাষা আরব সভ্যতার বাহন হিসেবে জয়লাভ করেছে। এই বিজয় ইসলামের ধনাত্মক সোনার যুগের আগমন বার্তা ঘোষণা করেছে। আমরা এখন সেই যুগে উপস্থিত হয়েছি যখন আরবি ভাষা কেবল দর্শন, ইতিহাস, নীতিশাস্ত্র ও সাহিত্যে নয়, চিকিৎসা, গৃহবিজ্ঞান, আলকিমিয়া অর্থাৎ রসায়নশাস্ত্রে, ভূগোল ও গণিত প্রভৃতি বিজ্ঞান বিষয়েও মৌলিক গ্রন্থ লেখার উপযুক্ত বাহন হয়ে দাঁড়িয়েছে। তর্জমার যুগ 750 হতে 850 পর্যন্ত মোটামুটি 100 বছর বলা চলে। এরপর নবম শতাব্দীর শেষার্ধে এই নতুন সাহিত্য ও বিজ্ঞানের জামানার পত্তন হয়। এই যুগে অসাধারণ প্রতিভাসম্পন্ন একদল মনীষীর আবির্ভাব হয়। আজকের পাশ্চাত্যের জনসাধারণ তাদের খবর হয়তো খুব কমই রাখেন, কিন্তু সাহিত্য ও বিজ্ঞানের আধুনিক তত্ত্বান্বেষীরা তাদের অনেককেই জানে এবং শ্রদ্ধার চোখে দেখে। আমাদের পরিচিত সভ্যতা ইসলামের যে সন্তানদের অজস্র অবদানে সমৃদ্ধ, আমরা তাদের মাত্র কয়েকজনের কথা এখানে উল্লেখ করতে পারব। এই সময়ের মধ্যে আরবরা পারস্য এবং গ্রিসের প্রাচীন জ্ঞান বিজ্ঞানকে কেবল যে আত্মস্থ করে এমন নয়, সে নবলব্ধ জ্ঞানকে তারা নিজ প্রয়োজন এবং চিন্তাধারা মোতাবেক খাপ খাইয়ে নেয়।
তাদের তর্জমা কয়েক শতাব্দী যাবৎ আরব মনের পরশে স্বভাবতই আংশিক রূপায়িত হয় এবং আরবরা সেই জ্ঞান রূপান্তরিত অবস্থায় নতুন বহু অবদানসহ সিরিয়া, স্পেন, সিসিলি মারফত ইউরোপে পৌঁছিয়ে দেয়। জ্ঞানের যেসব সূত্র মধ্যযুগীয় ইউরোপের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, এদেরই মারফত তার ভিত্তি স্থাপিত হয়। সংস্কৃতির ইতিহাসে এই পৌঁছে দেওয়ার কাজ সৃষ্টি কাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। কারণ যদি আরাস্তুর, গ্যালেন এবং টলেমির গবেষণা হারিয়ে যেত, তবে জগৎ এত দরিদ্র হয়ে পড়ত যেন ওসব গবেষণা আদৌ কখনো হয়নি। তর্জমার কাজ আর মৌলিক কাজের সীমারেখা সবসময় স্পষ্ট করে আঁকা সম্ভব নয়। চিকিৎসা শাস্ত্রের প্রতি আরবদের অনুরাগ মহানবীর একটি বাণীতে প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, বিজ্ঞানের দুইটি শাখা, ধর্মশাস্ত্র এবং চিকিৎসা শাস্ত্র। অর্থাৎ মহানবীর কথা অনুযায়ী চিকিৎসক একই সময়ে দার্শনিক এবং জ্ঞানবীর ছিলেন। ওই সময় আরবরা ঔষধের আরোগ্য বিষয়ক গবেষণায় অদ্ভুত সাফল্য লাভ করে। তারাই সর্বপ্রথম ঔষধ বিক্রেতার দোকান স্থাপন করে। তারাই সকলের আগে ঔষধ সংমিশ্রণের বিদ্যালয় প্রতিষ্ঠা করে। প্রথম ফার্মাকোপিয়া তারাই সৃষ্টি করে। খলিফা আল মামুনের আমলেই আমরা দেখতে পাই যে ফার্মেসিওয়ালাদের অর্থাৎ ঔষধ মিশ্রণকারীদের একটি পরীক্ষা পাশ করতে হতো। ঔষধ বিক্রেতাদের মতো চিকিৎসকগণকেও একটি পরীক্ষা দিতে হতো। একটা অনাচারের ব্যাপার ধরা পড়ায় খলিফা 931 সালে একজন সুবিখ্যাত চিকিৎসককে হুকুম দেন যে উক্ত চিকিৎসক বাকি সমস্ত চিকিৎসককে পরীক্ষা করবেন এবং কেবল উপযুক্ত ব্যক্তিকেই সনদ দেবেন। বাগদাদে 860 জন চিকিৎসক এই পরীক্ষায় পাশ করে। রাজধানী হাতুড়ে ডাক্তারদের হাত থেকে বেঁচে যায়। জনৈক উজির এক রকমের পল্লী স্বাস্থ্যসেবা সংঘের পত্তন করেন। তিনি একদল চিকিৎসককে আদেশ দেন যে তারা ঔষধপত্র গ্রাম হতে গ্রামান্তরে গিয়ে বিমারীদের আরোগ্যের ব্যবস্থা করবে। অন্যান্য চিকিৎসকেরা রোজ জেলখানা পরিদর্শন করত। এসব ব্যবস্থা হতে দেখা যায় যে জনসাধারণের স্বাস্থ্য রক্ষার জন্যে যথেষ্ট যত্ন নেওয়া হতো। তৎকালীন জগতে এমন ব্যবস্থা আর কোথাও ছিল না। নবম শতাব্দীর প্রারম্ভে হারুনুর রশিদ পারস্যের আদর্শে মুসলিম জগতের প্রথম হাসপাতাল স্থাপন করেন। এর কিছুকাল পরই মুসলিম জাহানের বিভিন্ন স্থানে 34টি হাসপাতাল গড়ে ওঠে। কায়রো তার প্রথম হাসপাতাল স্থাপন করে 872 সালে। পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই হাসপাতালটি টিকে ছিল। একাদশ শতাব্দীতে ভ্রাম্যমাণ চিকিৎসালয় দেখা দেয়। মুসলিম হাসপাতালে নারীদের জন্য আলাদা বিভাগ এবং ডিসপেন্সারি থাকত। কোনো কোনো হাসপাতালে থাকত ডাক্তারি বইয়ের লাইব্রেরি এবং চিকিৎসা শিক্ষাদানের সুযোগ। আরবদের মনস্বী অনুবাদকের যুগের পর সবচেয়ে উল্লেখযোগ্য যেসব চিকিৎসাবিদদের গ্রন্থের আবির্ভাব হয়, তারা জাতিতে ছিলেন পার্সিক, ভাষায় ছিলেন আরব। এদের মধ্যে আবু আল ইবনে সিনা, যিনি সংক্ষেপে ইবনে সিনা, এবং আল রাজির চিত্র প্যারিস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের বিরাট সভাগৃহে অলঙ্কৃত রয়েছে। আল রাজি জন্ম 865, মৃত্যু 925 সাল। কেবল মুসলিম জগতের নয়, সমগ্র মধ্যযুগের মধ্যে তীক্ষ্ণতম মৌলিক চিন্তাবিদ এবং শ্রেষ্ঠতম চিকিৎসাবিদের অন্যতম ছিলেন। তিনি বাগদাদের বিশাল হাসপাতালের প্রধান চিকিৎসক ছিলেন। কথিত আছে, এই হাসপাতালের জন্য স্থান নির্বাচনকালে তিনি বিভিন্ন স্থানে গোশতের টুকরা টাঙিয়ে রাখেন। যে স্থানের টুকরায় পচনক্রিয়া সবচেয়ে কম দেখা যায়, সে স্থানকে তিনি হাসপাতালের জন্যই নির্বাচন করেন। সার্জারিতে তাকেই সিটনের আবিষ্কর্তা বলে মনে করা হয়। তার লিখিত আলকেমিয়া সংক্রান্ত বইয়ের মধ্যে গোপন তত্ত্ব নামক বইটি বহু জন দ্বারা সম্পাদিত হওয়ার পর দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে ক্রেমোনার অধিবাসী বিখ্যাত অনুবাদক জিরার্ড কর্তৃক ল্যাটিন ভাষায় অনুদিত হয় এবং চতুর্দশ শতাব্দী পর্যন্ত এই ছিল রসায়ন জ্ঞানের প্রধান আকর। রজার বেকন একে ডি স্পিরিটাবাস অ্যাট কর্পোরিবাস নামে তার বইয়ে উদ্ধৃত করেন। আল-রাজির বিষয়গ্রন্থের মধ্যে বসন্ত এবং হাম সম্পর্কিত বইটি সর্বাপেক্ষা বিখ্যাত এবং উক্ত বিষয়ে এটি ছিল বিশ্বের প্রথম বই। নিতান্তই সঙ্গতভাবেই এই বইটিকে আরবি চিকিৎসা শাস্ত্রের অন্যতম অলঙ্কার মনে করা হয়। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল আল হাভি। এই গ্রন্থটি একটি ব্যাপক আলোচনার বই।
আনজুর প্রথম চার্লসের পৃষ্ঠপোষকতায় এ গ্রন্থ 1279 সালে সিসিলির ইহুদি চিকিৎসক ফারাজ বেন সেলিম কর্তৃক সর্বপ্রথম ল্যাটিন ভাষায় অনুদিত হয়। 1486 সাল হতে পরবর্তীকালের মধ্যে কন্টিনেন্স নামের এই বইয়ের বহু সংস্করণ হয়। এর পঞ্চম সংস্করণ 1542 সালে ভেনিসে প্রকাশিত হয়। নামেই বোঝা যায় লেখক এ বইটিকে চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ করতে চেয়েছিলেন। ওই সময় গ্রিক, পার্সিক এবং হিন্দু চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে আরবরা যা কিছু জানত, আল রাজি এই গ্রন্থে তার সংক্ষিপ্তসার দেওয়ার পর তার সঙ্গে নিজ মৌলিক গবেষণার ফলও যোগ করেছেন। যে যুগে পুস্তক মুদ্রণ তার শৈশব অতিক্রম করেনি, সেই যুগে আল রাজির এই বই মুদ্রিত হয়ে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত ল্যাটিন পাশ্চাত্যের মনের উপর বিস্ময়কর প্রভাব বিস্তার করে। আরব চিকিৎসাশাস্ত্র ইতিহাসে আল রাজির পরই ইবনে সিনার নাম ভুবন বিখ্যাত। তার বিশ্বকোষ সমান গ্রন্থ ক্যানন নামে অনুদিত হয়ে সে যুগের চিকিৎসাশাস্ত্রের মধ্যে শীর্ষস্থান অধিকার করে এবং ইউরোপের বিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে নির্বাচিত হয়। পঞ্চদশ শতাব্দীর শেষ 30 বছরের মধ্যে ল্যাটিনে এর 15টি এবং হিব্রুতে আরেকটি সংস্করণ করা হয়। কিছুকাল আগে ইংরেজিতে এর আংশিক অনুবাদ হয়। এই গ্রন্থের মেরিটা মেডিকো বিভাগে 760টি ওষুধের গুণ বিচার করা হয়। দ্বাদশ হতে সপ্তাদশ শতাব্দী পর্যন্ত পাশ্চাত্য জগতের চিকিৎসা বিজ্ঞানে এই গ্রন্থ প্রধান পথপ্রদর্শক হিসাবে ব্যবহৃত হয়েছে। মুসলিম প্রাচ্যে এখনও মাঝে মাঝে এর ব্যবহার হয়ে থাকে। ডক্টর উইলিয়াম ওসলারের ভাষায় এই গ্রন্থটি অন্য যে কোনো গ্রন্থের চেয়ে দীর্ঘতর কাল পর্যন্ত মেডিকেল বাইবেল হিসেবে টিকেছিল। দর্শন শাস্ত্রের ক্ষেত্রে আরবদের প্রধান অবদান এই যে তারা গ্রিক চিন্তার সঙ্গে ইসলামী ভাবধারার সামঞ্জস্য বিধান করে। এই বিষয়টি নিতান্তই তাৎপর্যপূর্ণ। আরবদের বিবেচনায় মানুষের চিন্তাশক্তির বলে যতখানি সম্ভব বস্তুর প্রকৃত স্বরূপ নির্ণয়ের সেই পরিমাণ জ্ঞানী হচ্ছে দর্শন শাস্ত্রের দান। এই মতবাদ আসলে গ্রিক মতবাদের মূল কথা। আরবদের এই মতবাদ বিজিত জাতিদের চিন্তাধারা এবং অন্যান্য প্রাচ্য চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়। সেই পরিবর্তিত অবস্থায় আরবেরা একে ইসলামের চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্য বিধান এবং আরবি ভাষায় প্রকাশের ব্যবস্থা করে। গ্রিক বিজ্ঞানের ছাত্র হিসেবে আরবরা বিশ্বাস করত যে আরাস্তু তার গ্রন্থাবলীতে যাবতীয় দার্শনিক তত্ত্বকে সূত্ররূপে বিধিবদ্ধ করেছেন, আর গ্যালেন তার গ্রন্থাবলীতে যাবতীয় চিকিৎসা বিজ্ঞানের সংক্ষিপ্ত সার দিয়েছেন। অবশ্য সে যুগে গ্রিক দর্শন এবং গ্রিক চিকিৎসা বিজ্ঞানী প্রতীচ্যের একমাত্র সম্বল ছিল। মুসলমান হিসেবে আরবরা বিশ্বাস করত যে কুরআন এবং ইসলামী ধর্মশাস্ত্রে যাবতীয় ধর্মীয় আইন এবং অভিজ্ঞতার সংক্ষিপ্ত সার আছে। সুতরাং তাদের মৌলিক অবদান একদিকে দর্শন ধর্মশাস্ত্রের এবং অন্যদিকে দর্শন ও চিকিৎসা শাস্ত্রের মধ্যস্থ সীমান্ত ভূমিতে আবদ্ধ ছিল। একেশ্বরবাদ ছিল প্রাচীন সেমেটিক জগতের মহত্তম অবদান, আর গ্রিক দর্শন ছিল প্রাচীন ইন্দো ইউরোপীয় জগতের মহত্তম আরেকটি অবদান। মধ্যযুগে ইসলাম এই একেশ্বরবাদিতা এবং গ্রিক দর্শনের মধ্যে সামঞ্জস্য বিধান দ্বারা অবিনশ্বর কীর্তি অর্জন করে। এইরূপে ইসলাম ইউরোপকে আধুনিক দৃষ্টিভঙ্গির জয়যাত্রার পথে নিয়ে আসে। প্রাচীন ও মধ্যযুগীয় জগতে, বিশেষ করে মুসলিম জাহানে, জ্ঞান বিভিন্ন বিভাগে এখনকার চেয়ে অনেক কম বিভক্ত ছিল। দার্শনিকেরা তখন গণিত এবং একই সঙ্গে সঙ্গীতবিদ হতে পারতেন, আবার জ্যোতির্বিদরা কবিও হতে পারতেন। আধুনিক পাশ্চাত্য পাঠক ইসলামের শ্রেষ্ঠতম জ্যোতির্বিদদের মধ্যে প্রথিতযশা ওমর খৈয়ামকে দেখে বিস্ময়বোধ করবেন, কারণ সুবিখ্যাত রুবাইয়াত তারই অমর লেখনীর অবদান। তিনি সত্যিকার ফার্সি কবি এবং স্বাধীন চিন্তাবিদ ছিলেন। আবার সেই সঙ্গে তিনি প্রথম শ্রেণীর গণিতবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন। আল কিন্দিও এই শ্রেণীর পণ্ডিত ছিলেন। দার্শনিক হিসাবে তিনি নিও প্লেটোনিকদের মতো আফলাতুন ও আরাস্তুর মতবাদকে একীভূত করতে চেষ্টা করেন এবং লিও পিথাগোরিয়ান গণিতকে সমস্ত বিজ্ঞানের ভিত্তি বলে বিশ্বাস করতেন। কিন্তু তিনি দার্শনিক ছাড়া আরও কিছু ছিলেন। তিনি জ্যোতিষী, কিমিয়াবিদ, চক্ষু বিশেষজ্ঞ এবং সঙ্গীত বিদ্যাবিদ ছিলেন।
তিনি 265খানা বই লেখেন বলে কথিত আছে, কিন্তু দুঃখের বিষয় এর বেশিরভাগই আজ হারিয়ে গেছে। চক্ষু সংক্রান্ত আলোকবিজ্ঞান সম্বন্ধীয় তার প্রধান বইখানি ইউক্লিডের অপটিক্সের ওপর ভিত্তি করে লিখিত হয়। এই পুস্তক প্রাচ্য ও পাশ্চাত্য উভয় জগতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং রজার বেকনকে প্রভাবিত করে। তার সঙ্গীত বিষয়ক গ্রন্থ হতে প্রতীয়মান হয় যে ছন্দ ও তালযুক্ত সঙ্গীত খ্রিস্টান ইউরোপে প্রবর্তিত হওয়ার বহু শতাব্দী আগে মুসলিম জগতে প্রচলিত ছিল। পাক ভারতীয় গ্রন্থ সিদ্ধান্ত 771 সালে বাগদাদে নির্মিত হয় এবং এরই প্রভাবে মুসলিম জগতে জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক অধ্যয়ন শুরু হয়। নবম শতাব্দীর প্রথম ভাগে দক্ষিণ পশ্চিম পারস্যে মোটামুটি নির্ভুল যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম আকাশ পর্যবেক্ষণ শুরু হয় এবং সেই শতাব্দীর মধ্যভাগের আগেই খলিফা আল মামুন বাগদাদের ভেতরে এবং দামেস্কের বাইরে মান মন্দির নির্মাণ করেন। সে যুগের মানমন্দিরের উপকরণ ছিল উচ্চতা পরিমাপক যন্ত্র, কোয়াড্র্যান্ট এবং অ্যাস্ট্রোল্যাব, ঘড়ির ডায়াল, সূর্যঘড়ি, ডায়াল এবং গ্লোব বা গোলক। এই খলিফার জ্যোতির্বিদরা একটি নিতান্তই সূক্ষ্ম হিসেবে কাজ করেছিলেন, অর্থাৎ পার্থিব ডিগ্রির দৈর্ঘ্য পরিমাপ করা। এর উদ্দেশ্য ছিল পৃথিবীকে গোলাকার ধরে নিয়ে তার আয়তন নির্ণয়। ইউফ্রেটিসের উত্তরাঞ্চলে সমতল ভূমি এবং পামিরের নিকট এই জরিপ কাজ সম্পাদন করা হয়। এই জরিপের ফলে মধ্যরেখা বা মেরিডিয়ামের 1 ডিগ্রির দৈর্ঘ্য পাওয়া যায় 2.3 আরবি মাইল। আশ্চর্য রকমের সূক্ষ্ম ছিল এই হিসাব, কারণ পৃথিবীর যা প্রকৃত দৈর্ঘ্য এই হিসাব তার চেয়ে মাত্র 2877 ফুট বেশি হয়। যেসব জ্যোতির্বিদ এ কাজে শরিক হন তাদের মধ্যে ছিলেন আল খাওয়ারিজমি। উনি ইসলামের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিকদের অন্যতম এবং মধ্যযুগীয় সমস্ত লেখকদের চেয়ে উনি গণিত বিষয়ক চিন্তাকে অধিকতর প্রভাবিত করেন। তিনি সবচেয়ে আগে গ্রহবিজ্ঞান সম্বন্ধীয় নির্ঘণ্টক সংকলন করেন এবং সবচেয়ে আগে অঙ্ক এবং অ্যালজেব্রা বই সম্পর্কে লেখেন। তার লিখিত অ্যালজেব্রা ল্যাটিনে অনুদিত হয়, ইউরোপীয় বিশ্ববিদ্যালয়সমূহে 16 শতাব্দী পর্যন্ত পঠিত হয় এবং তার লেখা গ্রন্থ দিয়েই ইউরোপে অ্যালজেব্রার প্রবর্তন হয়। তারই গ্রন্থাবলী মারফত পাশ্চাত্যে আরবি সংখ্যাতত্ত্ব প্রবেশ লাভ করে এবং তার নামানুসারে সেই সংখ্যাতত্ত্বের নাম হয় অ্যালগোরিদম। এই সময় শূন্য বা সাইফারও আরবি সিফার থেকে প্রবর্তিত হয়। ম্যাটেরিয়া মেডিকা গ্রহবিজ্ঞান এবং গণিতের পরপরই আরবদের শ্রেষ্ঠ দান রসায়ন শাস্ত্রে। রসায়ন এবং অন্যান্য পদার্থবিজ্ঞান অধ্যয়নে তারা বাস্তব পরীক্ষামূলক অনুসন্ধান শুরু করেন। গ্রিকদের অস্পষ্ট আন্দাজের চেয়ে এক্ষেত্রে নিঃসন্দেহে উন্নততর পদ্ধতিতে তারা কাজ করেছিলেন। প্রকৃতির তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহে অসাধারণ ধৈর্য থাকা সত্ত্বেও আরবরা সহজে কোনো উপযুক্ত হাইপোথিসিস কিংবা বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হতে পারতেন না। তাদের চরম দুর্বলতা দেখা দিত কোনো পদ্ধতির চরম বিশ্লেষণের বেলায়। আলকিমিয়াকে আমরা আরবি শব্দ বলে জানি, আসলে শব্দটি ছিল অতি প্রাচীন যুগের একটি মিশরীয় শব্দ। এর মানে ছিল কালো। গ্রিক ভাষার ভেতর দিয়ে শব্দটি আরবিতে আসে। আরবীয় আলকিমিয়ার জনক ছিলেন জাবের ইবনে হাইয়ান। 776 সালের কাছাকাছি কুফায় তার আবির্ভাব হয়। তার মিশরীয় এবং গ্রিক পূর্বতনদের মতো তিনিও বিশ্বাস করতেন যে কোনো রহস্যপূর্ণ দ্রব্যের সাহায্যে টিন, সীসা, লোহা ও তামা প্রভৃতি মৌলিক ধাতুকে সোনা বা রূপায় রূপান্তরিত করা চলে এবং এই অনুসন্ধানে তিনি ব্যাপৃত হন। পরীক্ষামূলকভাবে বিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব তিনি সে আমলে সমস্ত কিমিয়াবিদদের চেয়ে অধিকতর স্পষ্ট রূপে উপলব্ধি করেন এবং রসায়নশাস্ত্রের উন্নতি বিধানে তার তত্ত্বগত ও কার্যত অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশ্চাত্য জগৎ একটা বিশ্বাস করে আসছে যে তিনি কয়েকটি রাসায়নিক কম্পাউন্ড আবিষ্কার করেন, কিন্তু যে 22টি আরবি বইয়ের লেখক হিসেবে তার নাম আছে তার কোনোটিতে এই আবিষ্কারের উল্লেখ নেই। এ কথা সত্য যে আরবি ও ল্যাটিনে যে 100 বই তার নামে চলে তার বেশিরভাগই মেকি। তথাপি তার নামে প্রচলিত বইগুলি 14 শতাব্দীর পর এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাসায়নিক আলোচনার পুস্তক ছিল। তার কয়েকটি অবদান সম্পর্কে আমরা নিঃসন্দেহ হয়েছি।
তিনি বিজ্ঞানসম্মত ভাষায় রসায়নের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ভস্মীকরণ বা ক্যালসিনেশন এবং উপাদান বিশ্লেষণ রিডাকশনের বর্ণনা করেন। বাষ্পীভূতকরণ বা ইভাপোরেশন, ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, দ্রবীভূতকরণ, মেল্টিং এবং জমাটভুক্তকরণ ক্রিস্টালাইজেশন প্রক্রিয়ায় তিনি উৎকর্ষ সাধন করেন। তিনি কাঁচা সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে তা মিশিয়ে অ্যাকোয়া রিজিয়া বা পানির রাজা উৎপাদন করতে জানতেন এবং সে অ্যাকোয়া রিজিয়ায় সোনা এবং রূপা গলানো যেত। তার এই যে দাবি, এর কোনো প্রমাণ এখন আমাদের হাতে নেই। ধাতুর উপাদান সম্পর্কে আরাস্তুর মতবাদকে তিনি সংশোধন করেন এবং অষ্টাদশ শতাব্দীতে আধুনিক রসায়নের আরম্ভের আগ পর্যন্ত সামান্য পরিবর্তন সহ তার সেই মতবাদ আজকেও প্রচলিত রয়েছে। হজ অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা মক্কার দিক করে মসজিদ তৈরির নিয়ম এবং নামাজের সময় কাবার দিকে সিজদাকরণ, এইসব কারণ মুসলমানকে ভূগোল অধ্যয়নে উৎসাহিত করে। পৃথিবীর বিভিন্ন স্থানের অক্ষরেখা এবং দ্রাঘিমা নির্ণয়ের জন্য জ্যোতিষশাস্ত্রের দরকার ছিল। জ্যোতিষেও তারা বৈজ্ঞানিক প্রভাব বিস্তার করে। সপ্তম এবং নবম শতাব্দীর মধ্যে মুসলিম সওদাগরেরা পূর্ব দিকে জল স্থল উভয় পথে চীনে পৌঁছে যায়, দক্ষিণ জাঞ্জিবার দ্বীপ এবং আফ্রিকার দূরতম উপকূলে গিয়ে হাজির হয় এবং উত্তরে রাশিয়ায় গিয়ে প্রবেশ করে। পশ্চিম দিকে তাদের অগ্রগতি রুদ্ধ হয় অন্ধকার সমুদ্রে আটলান্টিকের অনন্ত বাড়ি রাশি দ্বারা। প্রত্যাগত সওদাগরদের মুখের কাহিনী জনগণের মনে দূর দূরান্তের দেশ ও জাতি সম্বন্ধে কৌতূহলের উদ্রেক করত। টলেমীয় ভূগোল সোজাসুজি কিংবা সিরীয় ভাষা মারফত আরবিতে কয়েকবার অনুদিত হয় এবং এর সাহায্যে বিখ্যাত খাওয়ারিজমি সহ অন্যান্য ৬৯ জন পণ্ডিত সহ পৃথিবীর একটি রূপকল্প মূর্তি মানচিত্র তৈরি করা হয়। এটাই ছিল মুসলিম জগৎ এবং পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র। আরব ভৌগোলিকেরা পাক ভারত হতে একটি ধারণা পেয়েছিল যে পৃথিবীর একটি কেন্দ্রস্থল আছে। তারা এর নাম দিয়েছিল আরিন। আরিন ছিল টলেমীয় ভূগোলে উল্লেখিত একটি পাক ভারতীয় শহরের নামের অপভ্রংশ। এই শহরে একটি মান মন্দির ছিল এবং এই শহরের দ্রাঘিমা রেখার উপরনাকে স্থাপিত ছিল পৃথিবীর চূড়া। টলেমির মতো মুসলিম ভৌগোলিকেরা সাধারণত প্রধান প্রাইম মেরিডিয়ান হতে দ্রাঘিমার মাপযোগ করতেন। এখন যাকে ক্যানারি দ্বীপমালা বলে, এই মেরিডিয়ান তার ওপর দিয়ে গেছে। দর্শন ও চিকিৎসাশাস্ত্রে যেমন গ্রিক প্রভাব সর্বাপেক্ষা কার্যকরী ছিল, ইতিহাস এবং সাহিত্য রচনাতে তেমনি পার্শ্বিক প্রভাব সর্বাপেক্ষা কার্যকরী হয়। কিন্তু বিষয়ের উপস্থাপনে চিরাচরিত ইসলামী প্রথা চলতে থাকে। প্রত্যেক ঘটনা প্রত্যক্ষদর্শী কিংবা সমসাময়িকদের কথায় বর্ণিত হয় এবং একের পর এক অনেকজন বর্ণনাকারীর মারফত শেষ বর্ণনাকারী গ্রন্থাকারের নিকট পৌঁছে। এই পদ্ধতি অনুকরণ করায় ঘটনার সঠিকতা বৃদ্ধি পায়, আর এতে তারিখ ও একদম মাসের দিন পর্যন্ত দেওয়ার তাগিদ থাকে। কিন্তু বর্ণনাকারীরা অখণ্ড শৃঙ্খলে বর্ণনা করেছেন কিনা এবং তারা বিশ্বাসযোগ্য কিনা, ঘটনার সত্যাসত্য নির্ণয়ের জন্য এর উপর যতখানি নির্ভর করা হতো, আসল ঘটনার সূক্ষ্ম বিচারমূলক পরীক্ষার ওপর ততখানি নির্ভর করা হতো না। ব্যক্তিগত বিচারবুদ্ধি অনুসারে বর্ণনাকারী নির্বাচন এবং তথ্যাবলী সাজানো ছাড়া ইতিহাসবেত্তা বিশ্লেষণ, সমালোচনা, তুলনা বা অনুমোদন শক্তির প্রয়োগ কমই করতেন। আরব ঐতিহাসিকেরা সে যুগের ঘটনাবলী সম্পর্কে যথেষ্ট বিস্তৃতভাবে লিখলেও তাদের নিজস্ব প্রকৃতিসঙ্গত ঐতিহাসিক সাধনার ফল হচ্ছে হাদিস বা ধর্মীয় ঐতিহ্যবিজ্ঞান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম ২৫ শতাব্দীর মধ্যে তার কথা ও কাজের দলিল বহু পরিমাণে বেড়ে যায়। ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক কোনো সমস্যার উদ্ভব হলেই প্রতিদ্বন্দ্বী পক্ষগুলি মহানবীর কোনো না কোনো রায় বা উদ্ধৃত নিজ নিজ মতের সমর্থনে ব্যবহার করত। তা মহানবীর উদ্ধৃত কথা বা রায় সঠিক হোক আর কৃত্রিমই হোক। প্রত্যেক পূর্ণ হাদিস ২ অংশে বিভক্ত: বর্ণনা পরম্পরা ও মূল বিষয়। মূল বিষয় বর্ণনাক্রমের পরে আসে এবং সোজাসুজি বলা হয়, ক আমার কাছে বর্ণনা করল যে খ তার কাছে বর্ণনা করেছে।
খ বলেছে গয়ের উপর নির্ভর করে, আর গ বলেছে ঘয়ের উপর নির্ভর করেছে সে, এবং ঘ বলেছে। এভাবেই এই একই আর্যা ফর্মুলা সরকারি ঐতিহ্য, ইতিহাস এবং জ্ঞান সাহিত্যে প্রযুক্ত হয়। এই সমস্ত ক্ষেত্রে সমালোচনা ছিল বাইরের জিনিস, কারণ তা সীমাবদ্ধ ছিল বর্ণনাকারীর সততা বিচারে, যাতে একটা সম্পূর্ণ বর্ণানুক্রম স্বয়ং মহানবী পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। রোমকদের পর মধ্যযুগীয় জাতিসমূহের মধ্যে একমাত্র আরবরাই আইন বিজ্ঞান অনুশীলন করে একটি স্বতন্ত্র বিধানের বিকাশ সাধন করে। এর আসল ভিত্তি ছিল কুরআন এবং হাদিস, তবে এর ওপর গ্রেকো রোমান আইনের প্রভাব বিস্তৃত হয়। ইসলামের শরিয়া আইন মারফত কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর আদেশাবলী পরবর্তী যুগের মুসলমানদের জ্ঞাত করানো হয়। শরিয়া আইনের বিধান মুসলমানদের কি ধর্মীয়, কি রাজনৈতিক, কি সামাজিক সমস্ত জীবনই নিয়ন্ত্রণ করে। এ আইন তার বিবাহ জীবন, তার নাগরিক জীবন এবং অমুসলমানদের সঙ্গে তার ব্যবহারগত জীবন পরিচালনা করে থাকে। ধর্মীয় আইনের উপরেই মুসলমানের নৈতিক আইনের ভিত্তি। আইনের দিক হতে মানুষের সমকাজকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1. অপরিহার্য বা ফরজ, যেটি অবশ্য পালনীয়, পালন না করলে শাস্তি। 2. প্রশংসনীয় পুণ্যের কাজ, করলে পুরস্কার, না করলে শাস্তি নেই। 3. অনুমতি দেয়া কাজ, অর্থাৎ আইন এ সম্বন্ধে উদাসীন, তবে না পছন্দ কাজ এবং এতে কোনো শাস্তি নেই। এবং 5. হারাম কাজ, যেটি করা আইনত দণ্ডনীয় এবং কঠোর শাস্তি। কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে নীতিশাস্ত্রের যেসব বই লেখা হয়েছে তার সংখ্যা প্রচুর হলেও আরবি সাহিত্যে নীতি ঘটিত যত কথার আলোচনা আছে তার সমস্ত ওসব বইয়ে স্থান পায়নি। এইসব দার্শনিক গ্রন্থে আত্মসমর্পণ, সন্তোষ এবং সবরের যথেষ্ট প্রশংসা করা হয়েছে। পাপ হচ্ছে আত্মার ব্যারাম, আর দার্শনিক তার চিকিৎসক। 1000 সালের কাছাকাছি আরবি সাহিত্য উন্নতির উচ্চতম শিখরে আরোহণ করে এবং পারস্যের প্রভাবের ফলে রচনারীতি কৃত্রিম এবং অলঙ্কার বহুল হয়ে পড়ে। প্রাথমিক যুগে সংক্ষিপ্ত, তীক্ষ্ণ এবং সহজ প্রকাশভঙ্গি চিরদিনের জন্য বিদায় গ্রহণ করে। এর স্থান দখল করে এক মার্জিত সুন্দর উপমাবহুল ছন্দময় রচনাশৈলী। পাশ্চাত্য জগৎ এই যুগের সাহিত্যের মধ্যে একখানি বই বেছে নিয়েছে, তার নাম আরব্য উপন্যাস, এবং তার উপরেই এর সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করেছে। আল জাহশিয়ারি, যার মৃত্যু হয়েছিল 942 অব্দে, একটি পারস্য দেশীয় কাহিনী অবলম্বন করে এর খসড়া প্রথম তৈরি করেন। পরে স্থানীয় গাল্পিকরা অন্যান্য কাহিনী, নায়িকা শেহরজাদের নাম যোগ করেন। যতদিন যেতে থাকে ততই পাক ভারতীয়, গ্রিক, হিব্রু, মিশরীয় এবং অন্যান্য সর্বপ্রকার প্রাচ্য গল্প এর সঙ্গে যোগ হতে থাকে। হারুন রশিদের কাল্পনিক দরবার অবলম্বনে অনেকগুলি রসালো গল্প এবং ভালোবাসার কাহিনী জন্মলাভ করে। 14 শতাব্দীর আগে এই উপন্যাসে গল্পের সংযোজন শেষ করা হয়নি। আশ্চর্যের কথা এই, আরব উপন্যাস প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যে অনেক বেশি লোকপ্রিয়। আরব উপন্যাস যখন আরবিতে শেষ আকার ধারণ করে তখন সাহিত্য ও বিজ্ঞানে মুসলমানদের সোনার যুগ শেষ হয়ে গেছে। আব্বাসীয় যুগের পর বিজ্ঞানের কোনো বিভাগেই আর কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আজকের মুসলমানেরা কেবল তাদের নিজের বইয়ের উপর নির্ভর করলে তাদের সেই সুর 11 শতাব্দীর পূর্বপুরুষের চেয়ে নিচেই তাদের স্থান করে দিবে। চিকিৎসা, দর্শন, গণিত, উদ্ভিদবিদ্যা এবং অন্যান্য শাস্ত্রে মুসলমানেরা একটি নির্দিষ্ট মান পর্যন্ত ওঠে, তারপর যেন মুসলিম জগৎ স্তব্ধ হয়ে দাঁড়ায়। ধর্ম এবং বিজ্ঞান ঘটিত অতি দৈদিচ্যের প্রতি অন্ধভক্তি আরব বুদ্ধিকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। কেবলমাত্র ইদানিং তার শৃঙ্খলা ভাঙতে শুরু করেছে মাত্র। সেমিটিক মনের অধিকারী আরব কবিতার মতো চারুশিল্পে সে বস্তুর বিভিন্ন খণ্ড এবং অন্তর্হিত আদর্শের দিকে নজর দিয়েছে বেশি। সমস্ত খণ্ডকে মিলিয়ে এক সুসামঞ্জস্য অখণ্ড সৃষ্টিতে তার ক্ষমতার পরিচয় পাওয়া গেছে কম। তবে বিজ্ঞানে যেমন সে খানিক দূর অগ্রসর হয়ে তারপর থেমে যায়, ভাস্কর্য শিল্পে, বিশেষ করে চিত্রশিল্পে তেমনটি ঘটেনি।
ভাস্কর্য শিল্পের যেসব অতুল্য অবদান একদিন বাগদাদে শোভাবর্ধন করত, আজ আর তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। মুসলিম ভাস্কর্য প্রতিভার দুটি অমূল্য সৃষ্টি এখনও বেঁচে আছে। এ দুটি হচ্ছে দামেস্কের মহান মসজিদ আর বাইতুল মোকাদ্দেসের প্রস্তর গম্বুজ। এ দুটি ছিল আরও আগের জামানার কীর্তি। সেকালের বাগদাদের অদ্ভুত জাঁকজমকের কথা আমরা জানি, কিন্তু খলিফা আমিন এবং আল মামুনের গৃহযুদ্ধ, 1258 সালে মঙ্গলদের অনুষ্ঠিত ধ্বংসলীলা এবং স্বাভাবিক কারণ সমস্ত মিলে শহরটির এমনই পরিপূর্ণ বিনাশ সাধন করেছে যে আজ সে প্রাসাদসমূহের অবস্থান ভূমি পর্যন্ত খুঁজে পাওয়া কঠিন। আল মুতাওয়াক্কিলের আগ পর্যন্ত বাগদাদের বাইরে কোনো বিধ্বস্ত আব্বাসীয় কীর্তির আনুমানিক তারিখ নির্ণয় করা কঠিন। মুতাওয়াক্কিল, যার জন্ম 847 সাল, সামারার বিরাট মসজিদের নির্মাতা। এই জামে মসজিদটি 7 লক্ষ দিনার তৈরি করে খরচ করা হয়। আকারে মসজিদটি চৌকোনা ছিল। এর জানালার বিচিত্র খিলান পাক ভারতীয় প্রভাবের কথা মনে করিয়ে দেয়। 8ম শতাব্দীর শেষ ভাগে যেসব আব্বাসীয় ভগ্নকীর্তি রাক্কায় পাওয়া যায় তা এবং সামারায় প্রাপ্ত কীর্তিচিহ্ন এশিয়ার, বিশেষ করে পার্শ্বিক ভাস্কর্য রীতির ঐতিহ্যের পরিচায়ক। উমাইয়া ভাস্কর্য রীতি কিন্তু বাইজেন্টাইন সিরিয়ান ঐতিহ্যের সুস্পষ্ট পরিচয় বহন করে। আমরা আগেই বর্ণনা করেছি যে একজন খলিফা তার প্রাসাদ শীর্ষে একটি বর্ষাধারী অশ্বারোহী মূর্তি স্থাপন করেন। এই মূর্তি হয়তো দিক নির্দেশক যন্ত্রের কাজ করত। আরেকজন খলিফা টাইগ্রিস বক্ষে প্রমোদ বিহারের জন্য সিংহ, ঈগল এবং শুশুক মূর্তির বজরা তৈরি করেন। এবং আরও একজন খলিফা তার প্রাসাদের বিরাট পুকুরে সোনায় রূপায় তৈরি 18টি শাখাযুক্ত এক গাছ স্থাপন করেন। পুকুরের দুই পাড়ে কিংখাবের পোশাক পরিহিত অশ্বারোহীর মূর্তি ছিল। তারা বর্ষা হাতে নিয়ে এমনভাবে নাড়াচাড়া করত যেন তারা লড়াইয়ে মেতে আছে। সামারার নির্মাতা খলিফা আল মুতাসিমের প্রাসাদ দেয়াল নারী মূর্তি এবং শিকারের দৃশ্যে সজ্জিত ছিল। এগুলো হয়তো ছিল কোনো খ্রিস্টান শিল্পীর কাজ। তার পরবর্তী দ্বিতীয় খলিফা আল মুতাওয়াক্কিলের আমলে এই অস্থায়ী রাজধানী সামারা উন্নতির চরম শিখরে আরোহণ করে। আরবরা পার্শ্বিক সংস্কৃতিকে শ্রদ্ধার চোখে দেখত। পার্শ্বিকরা অতি প্রাচীনকাল হতেই রং এবং রূপ সজ্জামূলক পরিকল্পনায় অসাধারণ দক্ষতা অর্জন করে। তাদের চেষ্টায় ইসলামে ব্যবসাগত চিত্রশিল্প যথেষ্ট উন্নতি লাভ করে। ফেরাউনীয় যুগের মিশরে গালিচা শিল্পের সূচনা হয়। পার্শ্বিকদের হাতে এই শিল্প অসাধারণ বিকাশ লাভ করে। কম্বলের ওপর সাধারণত শিকার এবং বাগানের ছবি আঁকা হতো। রং পাকা করার জন্য তারা ফিটকিরি ব্যবহার করত। মিশর ও সিরিয়ায় হস্তচালিত তাঁতে যেসব কারুকাজ করা রেশমি কাপড় উৎপন্ন হতো, ইউরোপে তার কদর এত বেশি ছিল যে ক্রুসেডার এবং পাশ্চাত্যের ঋষি দরবেশদের মাজার এবং পবিত্র স্মৃতিচিহ্ন ঢাকার জন্য এই কাপড়কেই সর্বগণ্য বিবেচনা করা হতো। মৃৎশিল্প মিশর এবং সুসার মতোই প্রাচীন। মাটির বাসনের এই শিল্পে সৌন্দর্য বিধানের কাজে মুসলমানরা যে অসাধারণ দক্ষতা অর্জন করে, তার চেয়ে অধিক দক্ষতা তারা আর কোনো শিল্পেই করেনি। বাসনের গায়ে তারা মানুষ, জীবজন্তু, গাছপালা এবং জ্যামিতিক চিত্র আঁকত, কখনো বা লিখত উদ্ধৃত কবিতা। চিত্রিত কাশানি টাইলস পারস্য হতে দামেস্কে আমদানি করা হয়। দালানকোঠার ভেতর এবং বাইরে সাজানোর জন্য এই টাইলস এবং মোজাইক ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আরবি বর্ণমালার হরফ অবলম্বন করেও একটি সুন্দর আর্টের সৃষ্টি হয়। বাস্তবিক ইসলামী চিত্রশিল্প আরবি হরফ থেকে যথেষ্ট প্রেরণা লাভ করে। এমনকি আরবি হরফ চিত্রণ ধর্মের প্রতীক হয়ে দাঁড়ায়। যেসব শহরে ইনামেল করা এবং কাচে সোনালি রং করার কাজ পূর্ণ বিকাশ লাভ করে, তার মধ্যে ছিল অ্যান্টিওক, আলেপ্পো, দামেস্ক এবং প্রাচীন মিশরীয় শহরের মধ্যে টায়ার। লুভার ব্রিটিশ মিউজিয়াম এবং কায়রোর আরব মিউজিয়ামের বহু অমূল্য সংগ্রহের মধ্যে আছে সামারা এবং ফুস্তাত হতে আনিত বাসন, পেয়ালা, ফুলদানি, সোহারি এবং বাতিদানি। অদ্ভুত উজ্জ্বল রঙে এগুলি চিত্রিত। যতই দিন যাচ্ছে ততই যেন তাতে ফুটে উঠেছে রামধনুর পরিবর্তনমান রঙের সুন্দর আভা। দ্বিতীয় অথবা তৃতীয় হিজরিতে লিপি শিল্পের উদ্ভব হয়। এই শিল্পে কুরআনের অনুমোদন ছিল, আর এর উদ্দেশ্য ছিল আল্লাহর কালামকে রূপ দেয়া।
কাজেই অনতিকালের মধ্যেই এটি একটি স্বতন্ত্র মর্যাদা এবং জনপ্রিয়তা লাভ করে। এ ছিল সম্পূর্ণ ইসলামী একটি আর্ট এবং চিত্রশিল্পের ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পরিলক্ষিত হয়। জীবন্ত কোনো সৃষ্টির ছবি আঁকতে পারত না বলে মুসলমানদের সৌন্দর্য পিপাসা এই খাতে প্রবাহিত হয়। চিত্রশিল্পীর চেয়ে লিপিশিল্পী উচ্চতর মর্যাদার অধিকারী ছিল। রাজা বাদশারা পর্যন্ত কুরআন নকল করে সওয়াব হাসিলের চেষ্টা করতেন। সাহিত্য ও ইতিহাস বিষয়ক আরবি গ্রন্থে কতিপয় লিপিশিল্পীর নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখিত হয়েছে, কিন্তু ভাস্কর্য শিল্পী, চিত্রশিল্পী এবং ধাতুশিল্পীদের সম্পর্কে সেই সব গ্রন্থ নিশ্চুপ। লিপিশিল্পই একমাত্র আরব আর্ট যার অনুশীলনে ইস্তাম্বুল, কায়রো, বৈরুত এবং দামেস্কে আজও খ্রিস্টান ও মুসলমান উভয় শ্রেণীর বহু শিল্পী ব্যাপৃত রয়েছেন। তাদের হাতের কাজ, রুচি এবং সৌন্দর্যে প্রাচীনকালের যে কোনো শ্রেষ্ঠ শিল্পীর তুলনায় শ্রেষ্ঠতর। কোরআনের সঙ্গে যোগ থাকার ফলে কেবল লিপিশিল্পই নয়, বিচিত্র রং ও চিত্রে বইয়ের অঙ্গসজ্জা এবং বই বাঁধানোর সংশ্লিষ্ট শিল্প যথেষ্ট বিকাশ লাভ করে। শেষ জামানায় আব্বাসীয়দের অধীনে বই চিত্রিত করার শিল্প হয় এবং এটি পঞ্চদশ শতাব্দীতে উন্নতির চরম শিখরে আরোহণ করে। শাস্ত্রকারদের সঙ্গীত সম্পর্কিত আপত্তি দামেস্কে যেমন কার্যকরী করা হয় নাই, বাগদাদেও তেমনি কার্যকরী করা হয়নি। হারুনুর রশিদের মার্জিত ও জমকালো দরবার সাহিত্য ও বিজ্ঞানে যেমন পৃষ্ঠপোষকতা করে, কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতেও তেমনি পৃষ্ঠপোষকতা করে। কার্যত সে দরবার সঙ্গীতজ্ঞ এবং ওস্তাদদের একটি কেন্দ্র হয়ে ওঠে। গোলাম, বাদী, গায়ক গায়িকা সহ বহু বেতনভোগী ওস্তাদ দরবারের সাহায্যে মান ইজ্জতের সঙ্গে বসবাস করত। এদেরকে অবলম্বন করে বহু অদ্ভুত উপাখ্যান সৃষ্টি হয়ে আরব্য উপন্যাসের স্থান লাভ করে। খলিফার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত একটি উৎসবে 2000 গায়ক অংশগ্রহণ করে। তার পুত্র আলামিন অনুরূপ একটি নৈশ উৎসবের ব্যবস্থা করেন। সে উৎসবে তার প্রাসাদের আমলারা নরনারী নির্বিশেষে ভোর পর্যন্ত নৃত্য করে। সে আমলের গায়কদের বৈশিষ্ট্য নিদর্শন লক্ষ্য করা যায় মুখারিক নামক একজন ব্যক্তিকে দিয়ে। মুখারিক হারুন আর রশিদের আশ্রয়ে বসবাস করত। আদতে সে ছিল একটি কসাইয়ের ছেলে। অল্প বয়সে একদা সে পিতার দোকানে বসে গোশত চাই ইত্যাদি বলে চিৎকার করছিল। তার সুন্দর এবং শক্তিমান গলা শুনে একজন গায়িকা তাকে কিনে নেয়। পরবর্তীকালে সে হারুন আর রশিদের আয়ত্তে এসে পড়ে। হারুন তাকে আজাদ করে 1 লক্ষ দিনার উপহার দেন এবং তার নিজ পাশে তাকে স্থান দিয়ে ইজ্জত বাড়িয়ে তোলেন। একদা সন্ধ্যায় সে টাইগ্রিস নদীর বুকে গিয়ে ছেড়ে গান শুরু করে। তখনই দেখা যায় যে বাগদাদের অলিগলির চারিদিক হতে প্রদীপ হাতে বহু লোক তার গান শোনার জন্য উতলা হয়ে ছুটে আসছে। মুখারিক এবং অন্যান্য বহু গুণী মানুষ সে উন্নতির যুগে খলিফাদের সাথী হিসেবে অমরত্ব অর্জন করেন। কিন্তু এরা কেবল গানের ওস্তাদ ছিলেন না, আরও কিছু ছিলেন তারা। এদের তীক্ষ্ণ রসজ্ঞান এবং প্রবল স্মরণশক্তি ছিল। এরা বহু বাছা বাছা কবিতা এবং রসালো উপাখ্যান বলতে পারতেন। এরা তৎকালীন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সুপরিচিত গায়ক, রচক, কবি এবং পণ্ডিত ছিলেন। গুরুত্বের দিক দিয়ে এদের পরে অবস্থান ছিল বাদকদের। বীণা সে আমলে সবচেয়ে লোকপ্রিয় ছিল। বেহালা বা ভায়োলিন সাধারণত নিম্ন স্তরের বাদকেরা বাজাত। তারপরে স্থান ছিল গায়িকা বালিকাদের। এরা প্রায়শই পর্দার আড়ালে থেকে গাইত। এই শ্রেণীর গায়িকা বালিকারা ক্রমে হেরেমের অপরিহার্য সৌন্দর্যের প্রতীক রূপে পরিগণিত হয়। এদের শিক্ষা এবং লালন পালন একটি লাভজনক শিল্প হয়ে দাঁড়ায়। এমন একটি বালিকার জন্য মিশরের গভর্নর 30,000 দিনার দিতে চেয়ে দূত পাঠান। বাইজেন্টাইন সম্রাটের এক প্রতিনিধি ওই পরিমাণ অর্থ দিতে চান। খোরাসানের গভর্নর দিতে স্বীকার করেন 40,000 দিনার। বাদীর মালিক সবাইকে হার মানিয়ে তাকে আজাদি দিয়ে নিজে শাদী করেন। আব্বাসীয়দের সোনার যুগে বহু গ্রিক গ্রন্থ আরবিতে অনুদিত হয়। তার মধ্যে কয়েকটি ছিল সঙ্গীতের তত্ত্বমূলক গ্রন্থ। এইসব গ্রন্থ হতেই আরবরা সঙ্গীত সম্পর্কে বৈজ্ঞানিক তত্ত্ব লাভ করে এবং দেহের ওপর শব্দ কী ক্রিয়া করে সে সম্বন্ধে অবহিত হয়। কিন্তু সঙ্গীতের ব্যবহারিক ব্যাপারে তারা সম্পূর্ণরূপে আরব আদর্শের ওপর নির্ভর করে। এর কাছাকাছি সময় আরবরা গ্রিক ভাষা হতে মিউজিকি,
পরে মিউজিকা শব্দটি ধার করে এনে সঙ্গীত বিজ্ঞানের কেবল তত্ত্বমূলক ভাগের জন্য ব্যবহার শুরু করে। ব্যবহৃত ভাগের জন্য ব্যবহৃত হতে থাকে পুরনো আরবি শব্দ গিনা। এর আগে গিনা শব্দটিতে নাচ গান উভয়কেই বোঝাতো। কিতার বা গিটার, উর্গন বা অর্গন যন্ত্রের নাম হিসেবে এবং অন্যান্য পারিভাষিক শব্দ সেই সময় গ্রিক হতে এসে আরবি ভাষায় স্থান লাভ করে। অর্গান নিঃসন্দেহে বাইজেন্টাইনদের হাত হতেই আমদানি করা হয়। দুর্ভাগ্যক্রমে আজ পারিভাষিক গ্রন্থগুলির বেশিরভাগই হারিয়ে গেছে। নগম ও ইকা প্রভৃতি আরবি সঙ্গীতের উপকরণ কেবল মুখে মুখে শেখানো হতো। শেষ পর্যন্ত এই দুই লোপ পেয়েছে। আরবি সুরে স্বরমাধুর্যের পরিমাণ কম, কিন্তু এ সুর ছন্দে শক্তিশালী। আরব জাতির ইতিহাসে আমরা এসে পড়েছি এখন একটি সন্ধিক্ষণে। আরবের মুসলমানরা এখন শাসন করছে স্পেনের কর্ডোভা। আমাদের পরবর্তী পর্বটি আরবের ইউরোপীয় শাসনকে নিয়েই।